ইতিহাস এবং নামকরণ প্রসঙ্গ। দেখো, মঙ্গল কাব্যের উদ্ভবের ইতিহাসটা একটু একটু বলছিল কে যেন এখন বলছিল, তনুশ্রী, হ্যাঁ। উদ্ভবের ইতিহাস বলতে এই যে মঙ্গল কাব্যগুলো লেখা হচ্ছে, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল বা লেখা হয়েছে, সেই মঙ্গল কাব্যগুলোর আহ, উদ্ভবটা কিভাবে হলো আমরা হয়তো দেবী মনসার কাহিনী বা তার পূজা প্রচার সম্পর্কে জানতে পাচ্ছি। আবার আহ, হ্যাঁ, রচনা, দেখো রচনা ব্যাপারটা একদিকে যাচ্ছে, আর একদিকে পুজোটা শুরু হওয়ারটা যদি বলো তাহলে অনার্য শ্রেণীদের মধ্যে বাংলা সাহিত্যের আহ, আদি মধ্যযুগ থেকে একবারে প্রাগাধুনিক কাল পর্যন্ত আহ, অনার্যদের যে দেবদেবী, সেই অনার্যদের দেবদেবী, অর্থাৎ সেই বেশ কিছু এখানে পৌরাণিক দেবদেবীও রয়েছে, দেবোপম, যাদের মানুষরা, যাদের কি বলবো গুণকীর্তন করেছে, তাদের মাহাত্ম্য প্রচার করেছে, এবং সেই দেবদেবী যাদেরকে স্মরণ করলে বা যাদের নাম উচ্চারণ করলে মানুষের মঙ্গল হয়, এরকম একটা ধারণা আছে, বা এই ধারণাটা প্রচলিত হয়েছে মঙ্গল সাহিত্য নামে। তো মঙ্গল সাহিত্যের অন্তর্গত তিনটে প্রধান মঙ্গল কাব্যকেই বলা হয় ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল। এর মধ্যে প্রাচীন যদি বলা হয় তাহলে সে হচ্ছে মনসামঙ্গলটা। তো এই যে ধারণাটা মঙ্গল কাব্যের পূজা প্রচার বা এই যে ধারণাটা, এমনি তো আমরা জানি যে সৃষ্টির তোমার আদি লগ্ন থেকে মানুষ প্রথমে আহ, প্রাকৃতিক যে দুর্যোগ বা প্রাকৃতিক যে বিপর্যয় ঘটতো, বন্যা হতো, বিদ্যুৎ চমকাতো, বৃষ্টি পড়তো থামতো না, খরা হতো, এগুলোকে হয়তো একটা কোনো অলৌকিক শক্তি ভাবতো প্রাচীন আদিম মানুষেরা, যে কোনো অলৌকিক শক্তির প্রকোপে এগুলো হচ্ছে। তখন থেকেই তাকে তুষ্ট করার জন্য হয়তো সেটা এই কাজটা করার পেছনে, এই যে বন্যা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, তো এইগুলোর করার পেছনে হয়তো কোনো কিছুর একটা মানে অবদান রয়েছে, সে হয়তো দেখা যাচ্ছে না, অদৃষ্ট। তাকে তুষ্ট করার জন্য এইভাবে বিভিন্ন মানে প্রাকৃতিক দুর্যোগের যে ইয়েগুলো রয়েছে সেগুলোর পূজা করা হতো। বন্যা অর্থাৎ জলের পুজো করা হতো, বৃষ্টি মানে জলের পুজো করা হতো, তারপরে তোমার বিদ্যুৎ চমকাতো ঝড় বৃষ্টির সঙ্গে, সেটাকে মানে পুজো করা হতো। পুজো মানে কি, তারা তুষ্ট করার জন্য কিছু হয়তো উপাচার আদি দিয়ে কিছু একটা ইয়ে করতো, মানে তাকে তুষ্ট করার চেষ্টা করত। তো সেই জিনিসগুলো ছিল আদি যুগ থেকেই, সৃষ্টির আদি লগ্ন থেকেই। তারপরে এই ধারণাটা থেকে আস্তে আস্তে পরবর্তীকালে আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। তখন বিভিন্ন এই যে প্রাকৃতিক যে ইয়েগুলো রয়েছে, দুর্যোগের ব্যাপার যেগুলো বললাম, সেগুলো এক একটা জিনিসকে এক একটা প্রতিকৃতি হিসেবে ধরা হয়েছে। বিদ্যুতের দেবতা হয়তো আমরা ইন্দ্রকে বলছি, জলের দেবতা মানে বৃষ্টি দেবতা বরুণ দেবকে বলছি, এইভাবে একটা করে প্রতিকৃতি দেওয়া হয়েছে পরবর্তীকালে। কিন্তু মানুষ প্রথমে কোনো মূর্তি পূজা কিন্তু করতো না, মানুষ প্রথমে এইভাবে প্রাকৃতিক যে ইয়েগুলো ছিল শক্তিগুলো, সেই শক্তিগুলোকেই কিন্তু পুজো করতো। এবং সেগুলোই এখন বর্তমানে দেখবে বিভিন্ন প্রতিকৃতি দেওয়া হয়েছে, যে এটার দেবতা এটা, সূর্যকে হয়তো ছট পুজোর সময় সূর্যকে পূজা করা হয় এবং গঙ্গাকেও পূজা করা হয় দেখবে। তো ব্যাপার হচ্ছে যে এইভাবে শুরুটা হয়েছিল, পরবর্তীকালে আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। দেবতা বলতে প্রথমে একেশ্বরবাদী ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এই ব্যাপারগুলো। এটা গেল তোমার পূজা যে সৃষ্টি হচ্ছে বা আরাধনা যেটা হচ্ছে সেটার ইতিহাসটা। প্রথমে কিন্তু ধর্ম ছিল না, হিন্দু ইসলাম খ্রিস্টান এগুলো তো ছিল না, কোনো একটা ঢিপি ছিল, হয়তো একটা ঢিপি ছিল, সেটাকে প্রতিকৃতি হিসেবে পুজো করছে, সেখানে একটা শ্রেণী পুজো করছে ওই ঢিপিটাকে, পরবর্তীকালে সেটাই শিবলিঙ্গ হয়ে গেল। আর সেই ঢিপিটাকে হয়তো ইসলাম ধর্মে পুজো করছে, সেটাতেই হয়তো কোনো একটা সমাধিস্থল হিসেবে পূজা করা হচ্ছে। এগুলো কিন্তু ডিটেলসে যদি পড়ো, গভীরে যাও, তখন বুঝতে পারবে যে মানুষের সৃষ্টিটা এক জায়গা থেকেই হয়েছে, কিন্তু পরে ভেদাভেদগুলো মানুষ নিজে করেছে।
তো এরকম অনেক কিছু আছে ব্যাপার। যাই হোক, এইগুলো মানুষ কি করছে না, পূজা অর্চনার এগুলো সূত্রপাতগুলো, যদি অনার্য শ্রেণীর কথা বলি, আর্য অনার্য, আর্য কারা অনার্য কারা এটা কেউ বলতে পারবে? আর্য কারা অনার্য কারা? যারা এই দেশে আদি যুগ থেকেই ছিল তারা হলো অনার্য। আর কিছু শীঘ্রকালীন কিছু উন্নতিত হাতে কিছু মানুষ এসেছিল, তারা তাদের উন্নত প্রজাতি তাকে হচ্ছে হুম। আর্যরা তোমার উম, মানে বিভিন্ন মত রয়েছে আর্যরা কোথা থেকে এসেছে সেটা নিয়ে, কিন্তু তাদের আগমনের সময়কালটা যদি বলি সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে আর্যদের ভারতবর্ষে তাদের আগমন হয়েছিল। এবং তার আগে ভারতের যারা অধিবাসী ছিল, আদিম অধিবাসী বা আদিবাসী তাদেরকে বলা হয়, সেটাই হচ্ছে অনার্য শ্রেণী। তারা কিন্তু ভারতবর্ষের আদিম অধিবাসী। তো সেই অনার্য শ্রেণী, তারা আগে ভারতে তাদের অবস্থান ছিল, তারা গোষ্ঠীবদ্ধ হয়ে, প্রাচীনকালে যেরকম মানুষ গোষ্ঠীবদ্ধ দলবদ্ধ হয়ে থাকতো সেভাবে তারাও থাকতো। আহ, মানে যেটা তোমার একতাই বল আমরা জানি, সেটা আদিম মানুষ ভালোভাবেই বুঝতো। এখনকার মানুষ বিচ্ছেদ ঘটছে, মানুষ সংসারগুলো যেগুলো তোমার কি বলা হয়, জয়েন্ট ফ্যামিলি আছে সেগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু মানুষ বোঝে না যে একতাই বল। এটা প্রাচীন যুগ থেকেই কিন্তু একটা প্রমাণ রয়েছে। তাহলে মানুষ সেই জিনিসটা আহ, তখন বুঝতো এবং তারা একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকতো, যেটা আদিবাসী সমাজে এখনও কিন্তু আমরা দেখতে পাই, তারা যেখানে থাকে সেখানে কিন্তু একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকে। আর এখানে তোমার আর্য জাতি যারা ছিল তারা উন্নত ছিল, সমাজের উন্নত একটা জাতি, তারা শিক্ষা বলো, সব দিক থেকেই কিন্তু, বুদ্ধি বলো তাদের বিশাল ছিল। তো সব কিছু নিয়ে তারা এসেছিল ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, মানে আজ থেকে প্রায় 3500 বছর আগে। এবং তারা প্রাচ্য, মধ্যা, উদিচ্য, দাক্ষিণাত্য চারিদিকে, মানে ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং তাদের শিল্প, সংস্কৃতি, যা কিছু আছে সব কিছু কিন্তু উন্নত ছিল। বেদ উপনিষদের কথা আশা করি জানো, আর্যদের সব কিছুই সৃষ্টি। তো তারা কি করলো না, ভারতবর্ষ নিজের বুদ্ধি বলে, নিজের হস্তগত, নিজের কায়েমে রাখার চেষ্টা করলো। যারা অনার্য শ্রেণী ছিল তাদেরকে বুদ্ধির জোরে নিজেদের কাজে লাগাতে শুরু করলো। এবং দেখতেই পাচ্ছি সেগুলো আমরা, যে তারা যখন এসেছিল নিজেদের জীবনকে তারা চারটি ভাগে ভাগ করেছিল, যেটাকে বলা হতো তোমার চতুরাশ্রম। চতুরাশ্রমের ইয়েগুলো কি কি, তোমার পার্টগুলো কি কি জানো কেউ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, না, বৈশ্য, না, শূদ্র। ওটা চতুরাশ্রম নয়। ব্রহ্মচর্য, গার্হস্থ, তারপর কি বানর, যেন সন্ন্যাস। বানপ্রস্থ, সন্ন্যাস। হ্যাঁ, হাফ হাফ করে বলা, সবাই হাফ হাফ করে নাম্বার পাবে। অর্ধেকটাই অর্ধেকটাও। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তাদের জীবনটাকে তারা চারটে ভাগে ভাগ করে, জীবনের পার্ট। ব্রহ্মচর্য মানে সেই ব্রহ্মজ্ঞান লাভ করতো গুরুর বাড়িতে গিয়ে, শেষের পর্যায়ে যেটা সন্ন্যাস হচ্ছে, সব সংসারের দায়িত্ব দিয়ে সন্ন্যাস নিয়ে বনে চলে যাচ্ছে। ব্যাপার হচ্ছে এটা নিজেদের জীবনটাকে তারা ভাগ করে, সেটা চতুরাশ্রম বলা হয়। বর্ণাশ্রম যেটা কাজের ভিত্তিতে তারা সমাজকে ভাগ করেছিল, এবং সমাজে সেই যারা অনার্য শ্রেণী তাদের তো শক্তি ছিল, বাহুবল ছিল, কিন্তু বুদ্ধিবলটা একটু কম ছিল তুলনামূলক আর্যদের থেকে। তো তার জন্য তারা সেই শ্রেণীটাকে নিজেদের কাজে বা নিজেদের সেবায় নিযুক্ত করেছিল। সেটা হচ্ছে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে হচ্ছে আর্যদেরই, কিন্তু শূদ্রটা হচ্ছে অনার্য শ্রেণী। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের তিনজন, মানে তিনটে যে সমাজের ইয়ে রয়েছে, স্তর রয়েছে, এদের কাজগুলোকে বলতে পারবে কি কি ছিল এদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। ব্রাহ্মণরা হচ্ছে আহ, পূজা অর্চনা করবেন এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন। আর ক্ষত্রিয় হচ্ছে যুদ্ধ, মানে দেশ রক্ষা করবে, প্রজাদের প্রতিপালন করবে। আর হুম। বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করবেন সেই জাতির লোকেরা। হুম। আর শূদ্র হচ্ছে প্রথম তিন শ্রেণীর, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই এদের সেবামূলক কাজে হচ্ছে শূদ্ররা নিয়োগ হুম। থাকবেন। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণরা কি করবে না, তোমার পুজো অর্চনা এইসব করবে, যাগযজ্ঞ এইসবে শুধু কিন্তু তাদের অধিকার ছিল ব্রাহ্মণদের, এবং তারা সেই পাঠশালা টোল খুলে কিন্তু শিক্ষাদানও করবে।
এটা ছিল তাদের কাজ। ক্ষত্রিয় রাজধর্ম পালন করবে তারা, তারপর হচ্ছে বৈশ্য তারা ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদও তারা কিন্তু করছে। আর শূদ্র হচ্ছে এই তিন শ্রেণীর সেবা, তাদের কাজ বলতে এটাই তাদের কাজ, তিনটে শ্রেণীর সেবা। এই যে কাজটা তাদের নির্ধারণ করেছিল এটা কিন্তু আর্যরাই করে দিয়েছিল, যেটা এখনও কিন্তু চলে আসছে। এখন রাজনৈতিক যে ব্যাপার সেটার মধ্যে আমরা জানি সেটাকে দলিত শ্রেণী বলা হয় বা SC ST বলা হয়। তো ব্যাপার হচ্ছে যে তাহলে অনার্য শ্রেণীদেরকে এইভাবে যখন তারা ব্যবহার করছিল, পরবর্তীকালে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। বুঝতেই পারছো তাদের কাজটা এরকম ছিল। ব্রাহ্মণরা সমাজে উচ্চ পদস্থ ছিল সবাই, ক্ষত্রিয় বৈশ্য সবাই ছিল। একটা বিভেদ সৃষ্টি সেখানেই হয়ে যাচ্ছে। তাদেরকে শোষণ, এর সঙ্গে সঙ্গে শোষণ উৎপীড়ন সব কিছুই করা হতো। তোমরা যদি চর্যাপদ পড়ো তাহলে সেখানে বুঝতে পারছো, নগর বাহিরে ডম্বিত হারি করিয়া ছৌ ছৌ যাওস ব্রাহ্মণ নাড়িয়া। আবার তোমরা যদি এটা পড়ো, তোমার যে আহ, টালো তোমর ঘর নাহি পরিবেশী, হাড়িতো ভাত নাহি নীতিয়া বেশি। এই যে মানে সমাজে গোঁড়া ব্রাহ্মণ্যবাদ থাকার ফলে কি হচ্ছে না, তোমার সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে। এবং যারা ডোম শবর বা সমাজে সেই সময়ে যারা অস্পৃশ্য জাতি বলে যাদেরকে মানে গণ্য করা হতো, তাদের কিন্তু ঠাঁই যেমন এরকম গ্রামে হতো না, তারা পাহাড়ের টিলাতে গুহাতে বসবাস করতো। সমাজচিত্রগুলো আমরা চর্যাপদের সেই সাধনতত্ত্বের গানগুলোতে কিন্তু পেয়েছি। তো এইভাবে সেই ইয়েটা তোমার স্তরটা, যেটা শূদ্রদের, সেই স্তরটা কিন্তু আস্তে আস্তে বঞ্চিত হতে থাকে। তারা এটা তো বুঝতে সক্ষম হয়, তারা নিজেরাও কিন্তু আর্যদের থেকে নিজেকে যেন বিচ্ছিন্ন করে নিচ্ছে। কিন্তু এমন একটা সময়, যদি আমরা বলি লক্ষণ সেনের রাজত্ব শেষ হচ্ছে, সেন বংশের পতন হচ্ছে। সেন বংশের পতনের কারণটা কি বলতো? প্রধান কারণ, প্রত্যক্ষ কারণ, তুর্কি আক্রমণ। ঠিক আছে, তুর্কি আক্রমণ। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি তার সেই আক্রমণ করেছিল লক্ষণ সেনের রাজত্বে। এবং তারপরে মানে সেন বংশের পতন ঘটেছে। তুর্কি আক্রমণ, ইসলামী শাসন সেখানে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই তুর্কি শাসন যখন হচ্ছে, তখন এখানে যারা বাংলাতে বসবাস করছে সেই তোমার ব্রাহ্মণগণ বা ক্ষত্রিয় বা বৈশ্যগণ, তাদের তো একটা বিপদ সংকুল একটা অবস্থা দেখা দিচ্ছে। চারিদিক থেকে শত্রু আক্রমণ ঘটছে। খেয়াল করে দেখো, যখন পাল যুগ চলছিল, চর্যাপদের রচনাকাল কোন সময়ে না আমরা পাল যুগে বলি, তাহলে পাল যুগ বলে কিছুটা সেন যুগও বলে। তো পাল যুগের সময়ে বৌদ্ধ ধর্মের মানে প্রচলনটা একটু বেশি ছিল। কিন্তু সেন যুগে কিন্তু মানে বৌদ্ধ ধর্ম ছিল না, সেন যুগে ছিল গোঁড়া ব্রাহ্মণ্যবাদ। শৈব ধর্ম ছিল, মানে শিবের উপাসক ছিল, সবাই ব্রাহ্মণ ছিল। ঠিক আছে, রাজারা মানে ব্রাহ্মণের বা গোঁড়া ব্রাহ্মণ্যবাদ ছিলেন এবং সেই ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু তার আগে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তো তাহলে সেই গোঁড়া ব্রাহ্মণ্যবাদ সেই সময় তো ছিল। তাহলে সেন বংশের পতন ঘটছে, ব্রাহ্মণরা ভীত হয়েছে, সন্ত্রস্ত হয়েছে, চারিদিক থেকে বহিঃশত্রু আক্রমণ ঘটছে, তুর্কি আক্রমণে ফলে তাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সময়ে তারা কি করবে? সেই সময় তাদের তো বুদ্ধিবল রয়েছে, কিন্তু সেই যেটা বাহুবল সেটা খুব একটা নেই, যেটা ছিল অনার্য শ্রেণীর মধ্যে। এবং তারা তখন সেই বুদ্ধি খাটিয়ে কি করলো না, চেষ্টা করলো যে যে জাতিগুলোকে এতদিন পর্যন্ত আমরা দূরে ঠেলে রেখেছিলাম, যে অনার্য জাতিকে, আদিবাসীকে, তাদেরকে বা তাদের সহযোগিতা ছাড়া এই মুহূর্তে নিজেদের আত্মরক্ষা কিন্তু সম্ভব নয়। এই কারণে ধীরে ধীরে অনার্য সমাজের যে বিভিন্ন দেবদেবী রয়েছে বা তাদের আচার আচরণ রয়েছে, তাদের যে ধর্ম বিশ্বাস রয়েছে, সেগুলোকে কি করলো না, আর্যরা তথা হিন্দু ধর্মের মানুষ বা হিন্দু সমাজের, তারা কি করলো যে নিজেদের সমাজের সঙ্গে, নিজেদের শাস্ত্রের সঙ্গে সেগুলোকে মেলবন্ধন করা, সমন্বয় করার চেষ্টা করলো। যাতে তাদের গুণকীর্তন করা যদি হয়, তাদের দেবদেবীর গুণকীর্তন করা হয়, তাহলে কিন্তু তারা হয়তো একটু কাছে আসবে, তারা বুঝবে যে আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। এখানেও কিন্তু একটা বুদ্ধির ব্যাপার আছে। তো সেইভাবে অনার্যদের কাছে গিয়ে তারা কিন্তু তাদের কাহিনীগুলো শুনছে দেবদেবীর। তখন আসছে সেই ব্যাপারগুলো, তারা কি কি পুজো করে, বনে চণ্ডী পুজো করে না মনসা দেবীর পুজো করে, সেই পুজোগুলো, পূজা প্রচার ইয়েগুলো, পদ্ধতিগুলো সবগুলো তারা কিন্তু জানলো অনার্যদের কাছ থেকে। এবং জেনে সেগুলো নিয়ে তারা কিন্তু মঙ্গল কাব্য রচনা করতে শুরু করলো, সেই তোমার আর্য শ্রেণীরা।
কিভাবে আর্য অনার্য শ্রেণীর একটা মেলবন্ধন ঘটেছিল এই সব ইয়েতে, নইলে কিন্তু এইসব দেবদেবীকে অনার্যরাই পুজো করতো এক সময়। আর্যদের এখনও আর্যদের মধ্যে খুব একটা প্রচলিত নেই, মানে ব্রাহ্মণরা যে মনসা পুজো করছে বা দেবী চণ্ডীর পুজো করছে বা তোমার ধর্ম ঠাকুরের পুজো করছে, এগুলো তাদের কিন্তু ছিল না। খেয়াল করে দেখবে এখনকার যুগে যারা এসসি এসটি রয়েছে তাদের মধ্যে এই পূজাগুলো বেশি আছে, তারা কিন্তু বেশ জাঁকজমক করে মনসা পুজো করে বা তোমার মঙ্গলচণ্ডী পুজো করে। কিন্তু আর্য শ্রেণী যারা রয়েছে, ব্রাহ্মণ যারা রয়েছে, তারা কিন্তু খুব একটা পুজো করে না এগুলো। আর এইসব পুজোতে ব্রাহ্মণের প্রয়োজন হয় না, বেদ শাস্ত্র এগুলো কিন্তু প্রয়োজন হয় না এইসব পুজোতে। তো তবুও এখন যেহেতু মেলবন্ধন হয়ে গেছে, তো ব্রাহ্মণরাও কিন্তু এখন এইসব পুজোগুলো করছে এবং একসঙ্গে সংস্কৃতিটা মিলেমিশে রয়েছে। সেই সমন্বয় হয়েছিল তখন থেকে আত্মরক্ষার তাগিদে। মূল কারণ হচ্ছে তুর্কি আক্রমণ, এবং ফলে ধীরে ধীরে সমাজে একটা সামঞ্জস্য তৈরি হলো। আর এই যে নবাগত যে দেবদেবীর মাহাত্ম্য প্রচার, সেটাই উদ্দেশ্য ছিল তোমার এই মঙ্গল কাব্যগুলো। মানে এটাকে নবপুরাণও বলা যায়, যেহেতু পুরাণ তো তোমার রয়েছে আর্যদের লিখিত বা তাদের যে তৈরি করা যে সব পুরাণগুলো রয়েছে বিভিন্ন, সেগুলো তো রয়েছে, এবং মঙ্গল কাব্যকে একটা বলা যাচ্ছে নবপুরাণ, মানে এটা নতুনভাবে সংযোজন হলো সেখানে, এতদিন কিন্তু ছিল না। তাহলে মঙ্গল কাব্য বলতে আমরা মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল কাব্যকে বুঝি। সবচেয়ে প্রাচীন হচ্ছে মনসা মঙ্গল। এই কাহিনীগুলো কিভাবে এলো না, কাহিনীগুলো লোকমুখে প্রচারিত ছিল প্রথমে, মানে ওই যে অনার্যদের কাছ থেকে আর্যরা শুনেছিল, তাদের পূজা প্রচার পদ্ধতি থেকে সব কিছু শুনেছিল, এবং সেগুলোকে তারা লিপিবদ্ধ করেছিল বা সেগুলো নিয়ে কাব্য লিখেছিল। এবারে এক একটা কাব্য বিভিন্ন জন লিখেছেন। মনসা মঙ্গলে তুমি বিজয়গুপ্তকে পাবে, কেতকা দাস ক্ষেমানন্দকে পাবে, কানা হরিদত্তকে পাবে, ঠিক আছে, অনেকজনকে পাবে। তো এক একটা মঙ্গল কাব্য এইভাবে আলোচনা করতে হবে পরবর্তীতে। আর মঙ্গল কাব্যের এটা হচ্ছে উদ্ভবের ইতিহাস। নামকরণ প্রসঙ্গ, নামকরণ প্রসঙ্গ এমনি মঙ্গল বলতে আমরা সমার্থক শব্দ কি বুঝি? কল্যাণ, তাই তো? মানে মঙ্গল কাব্য মানে মঙ্গল সূচক কোনো একটা গান যেটাতে সকলের কল্যাণ হবে। মঙ্গল শব্দটার প্রথম বা প্রাচীন প্রয়োগ পাওয়া যাচ্ছে কবি জয়দেবের রচনাতে। এছাড়াও মঙ্গল কাব্য নামকরণের পিছনে বেশ কিছু কারণ রয়েছে বা বেশ কিছু মত রয়েছে, যেগুলো হচ্ছে প্রথমত মঙ্গল বলতে একটা মঙ্গল কামনা, মঙ্গল কামনার একটা ব্রত। মধ্যযুগীয় যে একটা প্রতিকূল অবস্থা ছিল বললাম সমাজের, বা সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো বাস্তব যখন উপায় থাকছে না মানুষের কাছে, তখন সেই হিংস্র স্বভাবা যে দেবদেবীগুলো রয়েছে, যেমন মনসা, চণ্ডী, হিংস্র স্বভাবা উগ্র স্বভাবা যে দেবদেবী, সেই দেবদেবীর কাছে মঙ্গল কামনায় বঙ্গ সমাজ নিজেদেরকে আত্মসমর্পণ করেছিল। তার জন্য এই মঙ্গল নামটা সেখান থেকে বলা হয় এসেছে। আবার বলা হয় যে মঙ্গল গানগুলো বা মঙ্গল কাব্যগুলো মঙ্গল রাগে গীত করা হয় বা গান করা হয়, মঙ্গল রাগে, তার জন্য মঙ্গল কাব্য নাম দেওয়া হয়েছে। অনেকে বলেন যে মঙ্গল কাব্য মঙ্গলবারে শুরু হতো আর পরের মঙ্গলবারে শেষ হতো, মানে টোটাল 8 দিনে দুটো দুটো করে 16টা পালাতে শেষ হতো। 8 দিনে 16টা পালায় শেষ হতো, মঙ্গলবারে শুরু হতো এক মঙ্গলবারে, পরবর্তী মঙ্গলবারে শেষ হতো, তার জন্য মঙ্গল কাব্য নাম দেওয়া হয়েছে। এটাও বলা হয়। মঙ্গল বলতে একটা জাতি আছে আমরা জানি, যেটা হচ্ছে তোমার দ্রাবিড়, দ্রাবিড় শব্দ মঙ্গল। মঙ্গল মানে গমন বা যাওয়া, মানে মঙ্গল গীত যেগুলো করা হয় সেগুলো এক জায়গায় স্থায়ীভাবে করা হয় না, এ পাড়াতে ও পাড়াতে ঘুরে ঘুরে গানগুলো করা হয়, তার জন্য মঙ্গল বলা হয়। কেন মঙ্গল শব্দটা দ্রাবিড় শব্দ, তার অর্থ গমন বলছি, কারণ অস্ট্রিক দ্রাবিড় এই যেগুলো রয়েছে না দাক্ষিণাত্যে, এগুলো কিন্তু অনার্য শ্রেণীদেরই ভাষা ছিল। অস্ট্রিক থেকে এসেছে সাঁওতালি বা যে ইয়েগুলো আদিবাসীদের যে ভাষাগুলো রয়েছে, অস্ট্রিক দ্রাবিড়, এই যে দুটো ভাষা বংশ, এই দুটো ভাষা বংশ হচ্ছে ভারতের আদি যে মানে আদিম উপজাতি বা জাতি যারা রয়েছে তাদের কিন্তু ভাষা। দ্রাবিড়, অস্ট্রিক এগুলো কিন্তু আর্য ভাষা নয়, খেয়াল রাখবে, ঠিক আছে? তোমাদের ভাষা বংশ আছে, দ্রাবিড়, অস্ট্রিক এগুলো আর্য ভাষার অন্তর্গত নয়। মানে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এগুলো তোমার দ্রাবিড়ের মধ্যে পড়ছে, অস্ট্রিকের মধ্যে সাঁওতালি ভাষাগুলো, ঠিক আছে? তো যাই হোক, মুন্ডরি, শবরী, সাঁওতালি এগুলো অস্ট্রিকের মধ্যে পড়ছে।
তো এগুলো আমাদের ভারতবর্ষের মানে আদিম অধিবাসীদের ভাষা, আদি অধিবাসীদের ভাষা। তো তাহলে এই যে মঙ্গল শব্দটি, এটা কিন্তু দ্রাবিড় শব্দ। দ্রাবিড় শব্দ এটি একটি, এটার অর্থ হচ্ছে গমন বা যাওয়া, এক স্থানে স্থায়ীভাবে থেকে গানটা করা হয় না। আবার অনেকের মতে যে সাধারণ অর্থ হচ্ছে ঘরে যে গ্রন্থ রাখলে বা যে গ্রন্থটা পূজা করলে বা পাঠ করলে মঙ্গল বা কল্যাণ হয়, তার জন্য মঙ্গল কাব্য নামেও চিহ্নিত করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার এই যে মঙ্গল শব্দটি, এটা বুঝতেই পারছো তাহলে বিভিন্নভাবে নামকরণটা জানা যাচ্ছে। নামকরণ প্রসঙ্গ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। তবে যেটা মূল হচ্ছে তুর্কি আক্রমণ, বললাম পটভূমি, একটা জাতীয় জীবন বিপন্ন হয়েছিল তুর্কি আক্রমণের ফলাফল আশা করি জানো। আমাদের বাংলা সাহিত্যে ওটাকে কি যুগ বলা হয়, তুর্কি আক্রমণ এবং তুর্কি শাসনটাকে, সেই সময়টাকে অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলা হয় বা বন্ধা যুগ বলা হয়। তো মানে সেই সময়ে তুর্কি যখন আক্রমণ হয়েছিল, তো তাদের মানে যে শাসনটা, সেই শাসনটা বিভিন্নভাবে হয়েছিল, বিভিন্ন নীতি সেটার সম্পর্কে রয়েছে। তলোয়ারের দ্বারা মানে ইয়ে করা হয়েছিল, মানে ধর্মান্তরিত করা হয়েছিল, বা পৃষ্ঠপোষকতার দ্বারাও করেছিল, কিন্তু সেটা পরবর্তীকালে করেছিল, মানে জোরপূর্বকও অনেক কিছু করানো হয়েছিল। তো সেইগুলো ত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করেছিল ব্রাহ্মণরা এইভাবে সমাজে একটা সমন্বয় সাধন করার জন্য, মানে সবাই একসাথে হওয়ার জন্য। তো যাই হোক, সেই মঙ্গল কামনার জন্যে বা সবার মঙ্গলের জন্য এই কাব্যগুলো লেখা হয়, এটাও মনে করা হয়। তো তাহলে মঙ্গল কাব্যের উদ্ভব, পটভূমি বা নামকরণ প্রসঙ্গ এভাবে তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা এতক্ষণ পর্যন্ত আশা করি সবার মধ্যে আয়ত্তে চলে এসেছে, কিছু কিছু বৈশিষ্ট্য তোমরা বলতে পারবে। তবে এই যে মঙ্গল মঙ্গল কাব্যের যেসব দেবদেবীগণ, তারা হচ্ছেন লৌকিক দেবদেবী। তাদের পূজা, তাদের মাহাত্ম্য প্রচার, এটাই ছিল লক্ষ্য সেই সব লেখকদের, যারা এগুলো মঙ্গল কাব্যগুলো লিখছেন। এটা তোমার মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের একটা সাহিত্যের ধারা, ঠিক আছে। তো গ্রাম বাংলার যে ব্রত কথার সঙ্গে মঙ্গল কাব্যগুলো তোমার কি করা হতো না, একসঙ্গে গাওয়া হতো বা সেই রূপায়ণ দেওয়ার চেষ্টা করা হতো। তো এই মঙ্গল কাব্যের মধ্যে কি কি থাকে, দেবদেবীর বন্দনা থাকে, গ্রন্থটার উৎপত্তির কারণ থাকে, আর নায়ক নায়িকা যারা রয়েছে তাদের গ্রন্থোৎপত্তির কারণ বলতে কারণটা বর্ণনা থাকে। আর নায়ক নায়িকা যারা রয়েছে তাদের 12 মাস্যার কাহিনী, এটাও থাকবে। আর যারা নারী, হ্যাঁ, আর নারীগণ যারা রয়েছে তারা প্রতিনিন্দা করছে, এটাও দেখতে পাওয়া যায় এখানে। বিভিন্ন রন্ধন দ্রব্যের তোমার বিষয় বৈচিত্র্য পাওয়া যায় বা বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। মঙ্গল কাব্যের আরও বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে, যেমন হচ্ছে তোমার রচনা রীতিগুলো সব মঙ্গল কাব্যের গতানুগতিক হবে, মানে একই রকম ধারা থাকবে। সব কাহিনীতেই কি থাকবে, স্বপ্নাদেশ থাকবে। স্বপ্নের আদেশ পেয়ে যিনি কবি হবেন তিনি সেই কাব্য রচনায় ব্রতী হয়েছেন, এটা শুরুতে থাকবে। তিনি হয়তো দেবীচণ্ডীর স্বপ্নাদেশ পেয়েছেন এবং লিখছেন তোমার তোমার হয়তো মনসামঙ্গল কাব্য। যেমন কেতকাদাস ক্ষেমানন্দ জানিয়েছেন না, যে একটা লাইন আছে, দাঁড়াও, এটা ঠিক মনে পড়ছে না, এক মিনিট। হ্যাঁ, ওরে পুত্র ক্ষেমানন্দ কবিত্বে কর প্রবন্ধ আমার মঙ্গল গাইয়া বলো। তো এইভাবে তারা স্বপ্নাদেশ পেয়ে যে কাব্যটা শুরু করছেন, রচনায় ব্রতী হচ্ছেন, সেটা তারা শুরুতেই জানান। আর কাব্যের শুরুতেই থাকে গণেশ বন্দনা। সব মঙ্গল কাব্যের শুরুতে থাকে প্রথমে গণেশ বন্দনা, তারপর বিভিন্ন দেবদেবীর বন্দনা থাকবে, তারপর গ্রাম্য দেবতা যেগুলো রয়েছে তাদের বন্দনা থাকবে। প্রতিটা মঙ্গল কাব্যের দুটো খণ্ড প্রধান থাকে, একটাকে বলা হয় দেবখণ্ড, আরেকটাকে বলেন নরখণ্ড। দেবখণ্ডে কাদের বিবরণ পাবো না, সেখানে মহাদেব বা শিবের বিবরণ থাকবে, শিবের একটা ভূমিকা থাকবে, শিবকে প্রাধান্য দেওয়া হবে। সেখানে উমা থাকবে অর্থাৎ দুর্গা থাকবে, তাদের
দ্বন্দ্ব কলহর চিত্র থাকবে, অভিশাপের ব্যাপার থাকবে, অভিশপ্ত হয়ে কেউ মর্তে আসছে পূজা প্রচার করতে, এইসব ব্যাপারগুলো সব থাকবে দেবখণ্ডে। নরখণ্ড থাকবে একটা, নরখণ্ডে কি থাকবে না, মর্তলোকে সে দেবতারা কাউকে হয়তো অভিশপ্ত করলো, সে এসে নিয়ে দেবতার পূজা প্রচার করবে। মানব মানবীর এখানে কাহিনীগুলো আমরা পাবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজগুলো থাকবে সব দেবতাদের। এবং নরখণ্ডে কি হবে না, সেই সাপভ্রষ্টা যে ইয়েগুলো আসবে, নায়ক নায়িকা যারা থাকবে এই কাব্যটার, তারা কী করবে, পৃথিবীতে এসে নানা যন্ত্রণা ভোগ করবে এবং দেবতার অনুগ্রহে তারা পূজা প্রচার সফল করে আবার স্বর্গে ফিরে যাবে। মর্তে পূজা প্রচার পাওয়ার জন্য এইসব যে দেবদেবীগুলো তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম স্তরে নেমে আসতে পারে এবং তাদের আচার আচরণ মানুষদের মতোই হয়ে যাবে। মানে পুজো পাওয়ার জন্য তারা যেন সেই কাঙ্গালপনা একটা ব্যাপার তাদের মধ্যে দেখা যাবে। মানে দেব চরিত্রগুলো যেন মানুষের চরিত্রে পরিণত হয়ে গেছে। দেবী মনসা মঙ্গলের কিছু বিষয় তো আশা করি সবাই জানো, যে কতটা নিচে নেমে গেছেন সেখানে চাঁদ সওদাগরকে মানে একদম প্রতিপন্ন করার জন্য। তো সেইগুলো আমরা দেখতে পাবো যে দেব চরিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন মানুষ চরিত্রে পরিণত হয়ে গেছে। মানুষের মধ্যে যেরকম ইয়েগুলো থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু থাকে, সেরকম যেমন ক্যারেক্টারের দেবদেবীর ক্যারেক্টারের মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো। তো প্রতিটা মঙ্গল কাব্যে কি দেখতে পাবো, এছাড়া 12 মাসা বললাম, 12 মাসের কাহিনী দেখতে পাবো, আর চৌতিসা বলে একটা আছে, চৌতিসাও কিন্তু আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। তো এইগুলো প্রশ্ন এলো বা না এলো পরীক্ষাতে, তুমি ভূমিকাতে তো লিখতে পারো মঙ্গল কাব্যের উদ্ভব নিয়ে বা বৈশিষ্ট্য নিয়ে, দুটো লিখতেই পারো যদি 18 নম্বর প্রশ্ন মঙ্গল কাব্য এসে থাকে, বা যদি এইভাবেই প্রশ্ন এসে থাকে সেগুলো লিখবে। নোটগুলো আমি দিয়ে দেবো তোমাদের। এবারে হচ্ছে মঙ্গল কাব্য বলতে 3টে প্রধান মঙ্গল কাব্যের নাম বললাম, কি কি বলো তো? মনসামঙ্গল, ধর্ম, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। হ্যাঁ, এইভাবে সিরিয়ালি মনে রাখবে। মনসামঙ্গলটা আগে বলবে, তারপর চণ্ডীমঙ্গল বলবে, তারপর ধর্মমঙ্গল বলবে, কারণ প্রাচীন হচ্ছে মনসামঙ্গল। মনসামঙ্গলটার সব থেকে বেশি আমরা পরিচিত সবাই কিন্তু মনসামঙ্গলের সাথে। খেয়াল করে দেখো, মনসামঙ্গলটা বেশি প্রচারিত, সর্বাধিক। তারপরে যদি বলি তাহলে চণ্ডীমঙ্গল, তারপরে বললে হয়তো ধর্মমঙ্গল। কাহিনী এগুলোর কথা বলছি আমি। সব থেকে বেশি পরিচিত ক্যারেক্টার যদি বলি, এখন যদি হঠাৎ করে বলি ধর্মমঙ্গল কাব্যের ক্যারেক্টার মনে আছে নাকি মনসামঙ্গলে, তোমরা না পড়েই বলে দেবে যে মনসামঙ্গলে। দু একজনের তো নাম বলতেই পারবে। আচ্ছা, মনসামঙ্গলের ক্যারেক্টারগুলোর নাম বলো তো কেউ, কে কে আছে? ক্ষীরদ, বেহুলা, চাঁদ সওদাগর। এই মেন ক্যারেক্টারটাই তো বললে না। হ্যাঁ, মনসা এখানে নায়িকা না খলনায়িকা? খলনায়িকাই বলা যায়, কারণ জোর করে পূজা প্রচারই করেছিল। তো যাই হোক, তাহলে প্রথমে মনসা মঙ্গল নিয়ে কিছু আলোচনা করি। মনসা মঙ্গল কাব্যের কাহিনী। হুম তার আগে বলি যে মনসা মঙ্গল কাব্য এই যে রচনা হয়েছে, বিভিন্ন লেখক বিভিন্নভাবে রচনা করেছেন। আমি কি বললাম যে ব্রাহ্মণগণ বা আর্যগণ যাচ্ছেন অনার্যদের কাছে এবং সেখানে গিয়ে তারা কি করছেন, অনার্যদের কাছ থেকে সেই লৌকিক কাহিনীগুলো, লোকমুখে প্রচারিত যে কাহিনীগুলো সেগুলো শুনছে এবং লিখছে। তো সবচেয়ে প্রাচীন কবিকে মনসামঙ্গলের না কানা হরি দত্ত। এটা আমরা দেখতে পাবো তোমার বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে সম্ভবত লাইনটা আছে, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, না জানে এরকম একটা কিছু লাইন আছে, দাঁড়াও। হ্যাঁ, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, না জানে বৃত্তান্ত, এরকম কিছু একটা লাইন আছে। তো এটা তোমার জানাচ্ছেন
বিজয়গুপ্ত তার মনসামঙ্গল কাব্যে। তো প্রথমে তাহলে যিনি লিখেছেন মনসামঙ্গল কাব্য তার নাম হচ্ছে কানা হরিদত্ত বা হরিদত্ত বলা হয়। এরপরে যারা যারা এই মনসামঙ্গল কাব্য রচনা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব, কেতকাদাস ক্ষেমানন্দ। নারায়ণ দেব ছিলেন আসামের, কেতকাদাস ক্ষেমানন্দ ছিলেন বাংলার, দ্বিজ বংশীদাস প্রমুখ ছিলেন। এনারা রচনা করেছেন, বেশিরভাগই কিন্তু বাংলাদেশের প্রান্তেই, বিভিন্ন প্রান্তেই রচিত হয়েছিল মনসামঙ্গল কাব্য। এর মধ্যে সবচেয়ে বেশি মানে খ্যাতি লাভ করেছিলেন কেতকাদাস ক্ষেমানন্দ। কেন? কেননা কেতকাদাসের ক্ষেমানন্দের যতটা না তার কবি কৃতিত্ব রয়েছে তার চেয়ে বেশি ফেমাস হয়েছেন তিনি। কারণ সেটা হচ্ছে তার যে মনসামঙ্গল কাব্যটা সেটা কিন্তু প্রথম মানে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? তো ছাপা অক্ষরে যখন প্রকাশিত হলো তখন মানুষ পড়ার সুযোগ পেল। আসল যে পুঁথি সেটা তো আর প্রচার হচ্ছে না, এবারে পুঁথিটা যদি টাইপিং করে বা সেটা প্রিন্ট হয়ে যায় তখন সেটা হাজার হাজার কপি কিন্তু ছড়িয়ে যাবে পুরো বাংলাতে। তাহলে কেতকাদাস ক্ষেমানন্দেরটাই বেশি মানে সর্বাধিক প্রচারিত হয়েছে। ছাপা অক্ষরের যে ইয়েটা তোমার প্রিন্ট হয়েছিল সেটার সব থেকে প্রথম সুযোগটা পেয়েছিল কেতকাদাস ক্ষেমানন্দের গ্রন্থটা, তার জন্য সেটা সব থেকে বেশি খ্যাতি লাভ করেছে। তো মনসামঙ্গল কাব্যের কাহিনীর উদ্ভব, উদ্ভব বলতে এখানে প্রতিটা কাহিনীতে কি বললাম, দুটো করে খণ্ড আছে। কি কি খণ্ড বলো তো? দেবখণ্ড আর নরখণ্ড। তো দেবখণ্ডে শিবের কাহিনী আছে, দুর্গার কাহিনী আছে। এগুলো কি আর্য সমাজের? দেবখণ্ডের কাহিনীটা কিন্তু অনার্য সমাজের হবে না আর্য হবে? আর্য হবে। কারণ কি, এগুলো দেখো পুরাণে আমরা বর্ণনা পাচ্ছি শিবের বা উমার বা দুর্গার, এগুলো বেশিরভাগটাই পুরাণ থেকে নেওয়া হয়েছে এবং মহাভারতের কিছু অংশ থেকে নেওয়া হয়েছে। মনসামঙ্গলে যেহেতু মহাভারতের আস্তিক মুনির কাহিনী থেকে নাগ জাতীয় কিছু উপাদান এখানে নেওয়া হয়েছে। পুরোটাই তোমার পুরাণ থেকে নয়, যেহেতু মনসামঙ্গল নাগ জাতীয় কিছু কাহিনী থাকবে দেবখণ্ডেও। তো বাকি যে কাহিনীগুলো রয়েছে তোমার, যেটা নরখণ্ডের কাহিনী, সেখানে লক্ষিন্দর, বেহুলা, চাঁদ সদাগর, এইগুলো কিন্তু লৌকিক কাহিনী। বাকি কাহিনীগুলো এগুলো বলতে পারো তোমার অনার্যদের কাছ থেকে নেওয়া হয়েছে। আর সর্পের দেবী এখানে মনসা, সর্পের দেবী হচ্ছেন মনসা, তাকে কেন্দ্র করেই এই যে তোমার মনসামঙ্গল কাহিনীটা তৈরি হয়েছে বা কাব্যটা রচিত হয়েছে। আমাদের নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ, মানে টোটাল বাংলাদেশের কথা বলছি আমি, মধ্যযুগের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব মিলে। সেখানে সাপের উপদ্রব কিন্তু প্রচুর রয়েছে। বিশেষ করে যে অংশের কাহিনীটা বর্ণনা করা হয়, মনসামঙ্গলে কোন জেলার কাহিনী বর্ণনা হয় বলতে পারবে কেউ? মনসামঙ্গল কাব্যে কোন জেলার কাহিনী বর্ণিত হয়? বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, কোন জেলা হবে? এটা তো মাধুরীর বলা উচিত। পূর্ব বর্ধমানে থাকে না মাধুরী? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো পূর্ব বর্ধমানেরই ঘটনা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে। ও পূর্ব বর্ধমানেই বেশি সাপের উপদ্রব আছে, ওইদিকে কলা গাছ প্রচুর থাকে। পূর্ব বর্ধমান থেকে হুগলি দিকে যেতে, কলা গাছ পূর্ব বর্ধমানের থেকে নদিয়াতে বেশি। হুম, তো যেখানে কলা গাছ সেখানে সাপ আরো বেশি উপদ্রব হবে। তো বাংলাতে বর্ধমান জেলাতে প্রচুর সাপের উপদ্রব, পশ্চিম বর্ধমানে কম নয়। বিভিন্ন ধরনের সাপ রয়েছে এখানে, গ্রীষ্মকাল পড়লেই সাপের উপদ্রব শুরু হয়ে যায়। তো যাই হোক, এখানে তাহলে বাংলাদেশে আমাদের সাপের উপদ্রব বিশাল ভয়ঙ্কর রয়েছে। আর সর্পদংশনের মানে হাত থেকে রক্ষার জন্যই একটা লোকায়ত সংস্কৃতির জীবনে বা মানুষের জীবনে কি করছে, মনসা দেবীর পূজার প্রচলন ঘটেছে। সেই নাগ দেবী বা সেই পূজার এইগুলো তোমরা বেশি দেখতে পাবে কিসে জানো? উড়িয়া মুভিগুলোতে বেশি দেখতে পাবে। উড়িষ্যার মুভিতে দেখবে সাপের বেশি সিনেমা আছে, আমি দেখেছি। দেবী বলে একটা মুভি আছে, ছোটবেলায় দেখেছিলাম, পুরনো মুভি। ওটা তো সাপেরই আছে।
নাগপঞ্চমী থেকে শুরু করে অনেক সাপের ব্যাপার আছে ওখানে, ডিটেলসগুলো পাবে ওখানে, অনার্যদের অনেক কাহিনী ওখানে জানতে পারবে। যাই হোক, এই সাপের দংশনের হাত থেকে রক্ষা করার জন্যই আমাদের সেই লোকায়ত সংস্কৃতি জীবনে মনসা দেবীর পূজা প্রচলন হয়েছিল। এবং এই মনসা পূজার যে সাংস্কৃতিক যে পটভূমি, সেই পটভূমিতেই মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে। ক্ষিতিমোহন সেন শাস্ত্রী তার মতে দ্রাবিড় গোষ্ঠী যারা রয়েছে, দ্রাবিড় গোষ্ঠীর মঞ্চা আম্মা বলে দেবী রয়েছেন, মঞ্চা আম্মা, সেখান থেকেই নাকি মনসা শব্দের উৎপত্তি হয়েছে। আবার অনেকে জানান, যেমন ডক্টর আশুতোষ ভট্টাচার্য, তিনি জানান যে বৌদ্ধ সর্পদেবী মনসার ভিত্তিরূপে চিহ্নিত হয়েছেন, তিনি সেটাকে জানিয়েছেন। এছাড়াও আমাদের বাংলাদেশ বা তার সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে অনার্যদের মধ্যে যে সর্প বা সাপের যে পূজার ব্যাপক প্রচলন ছিল, সেগুলো থেকেই তোমার মনসার কাহিনীর উদ্ভব হয়েছে, এরকম অনেকে মনে করেন। তাহলে উদ্ভবের ইতিহাসে এগুলো আমরা জানতে পারছি যে কোন কোন জায়গা থেকে হয়তো নেওয়া হয়েছে। এবারে কাহিনী সংক্ষেপ কি কি রয়েছে মনসামঙ্গল যে কাহিনীটা, প্রথমত মঙ্গল কাব্যে আমরা বুঝতেই পারছি যে দুটো খণ্ড হচ্ছে তোমার একটা হচ্ছে দেবখণ্ড আর একটা হচ্ছে নরখণ্ড। দেবখণ্ড, সেখানে কি থাকবে, পৌরাণিক কাহিনী থাকবে। মনসামঙ্গলের যদি কাহিনীর অংশ বলা হয় তাহলে সেখানে তিনটে অংশ রয়েছে, ঠিক আছে। তিনটে অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে পৌরাণিক কাহিনী। এখানে শিবের সঙ্গে মনসার সম্পর্ক প্রথমে বর্ণিত হয়েছে। মনসা কে? শিবের মানুষ কন্যা। হ্যাঁ, বলা যায় কন্যা। তো এখানে তাদের সেই সম্পর্কটা প্রথমে জানতে পারবে। তারপরে তৃতীয় অংশে আমরা দেখতে পাবো চাঁদ সদাগরের। আচ্ছা, এখানে আবার দেখতে পাবে যে মনসা কিভাবে বঞ্চিত হচ্ছে, তার যে মানে পিতার সঙ্গে তার যে সম্পর্ক, পিতা এবং কন্যা সম্পর্ক, সেই সম্পর্কটা, তার মাতা হচ্ছে দুর্গা, সে মেনে নেওয়া একটা ব্যাপার চলে আসছে এখানে, তাকে কন্যা বলে মেনে নিচ্ছে না, কারণ সে দুর্গা তথা উমার গর্ভজাত সন্তান কিন্তু নয়, ঠিক আছে। পদ্মপাতাতে জন্ম হয়েছে, তার জন্য মনসার আরেকটা নাম কি? পদ্মাবতী। পদ্মা, হ্যাঁ। তো তাহলে সেই পদ্মা, তার জন্যই কি বলে না, মনসা শিবের কন্যা হতে পারে কিন্তু দুর্গা বা উমার কন্যা নয়। তো সেই অধিকারটা দেবী হিসেবে স্বর্গরাজ্যে একটা অধিকার, সেটা পেতেও কিন্তু তার অসুবিধা হচ্ছিল, যার জন্য এত কিছু তার মানে ষড়যন্ত্র তাকে করতে হয়েছে পূজা প্রচারের জন্য। এমনকি জানা যাচ্ছে যে মাতার সঙ্গে তার অনেক কলহ রয়েছে, কলহের কারণে একসময় নাকি তার চোখে আঘাত করেছিল দেবী দুর্গা বা চণ্ডী বলা হয় তোমার। ফলে তার একটা চোখ ছোট আছে, জানো তো, দেবী মনসার একটা চোখ কিন্তু ছোট আছে, আর যেটার কারণেই তোমার, হ্যাঁ, আর শরীরের তুলনায় যেরকম সাধারণ মানুষের মাথা থাকে, মাথাটার তুলনায় একটু বড় ছিল, যে জন্য তোমার মনসাকে সবসময় চাঁদ সদাগর খ্যাপাতো কি বলে? চ্যাংমুড়ি কানে। চ্যাং মুড়িকানি। চ্যাং একটা মাছের নাম, যে মাছের মাথাটা খুব বড় কিন্তু শরীরটা ছোট। আর কানি বলতে, অন্ধ বলতে কি, যে দুটো চোখে দেখতে পায় না, আর কানা বলতে যে একটা চোখে দেখতে পায় না। তো তাহলে মনসার একটা চোখে একটু প্রবলেম ছিল, তাহলে সেই জন্য তাকে চ্যাংমুড়ি কানি বলে কিন্তু রাগানো হতো বা তাকে উত্ত্যক্ত করতো চাঁদ সদাগর, সেটাতে ক্ষিপ্ত হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছি যে তোমার মনসাকে শিবকন্যা রূপে মানে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু কাহিনী দেখতে পাচ্ছি। সৎ মা চণ্ডীর সাথে তার কলহ রয়েছে, মর্তে পূজা প্রচারের একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই জন্য এমন উগ্রতা লাভ করেছে যে মনসা দেবীর কাছে কোনো কিছুই যেন অকরণীয় ছিল না, সব কিছুই সে করেছিল। তার মধ্যে ক্রূরতা ছিল, তার মধ্যে নিষ্ঠুরতা ছিল অনেক বেশি। তো বণিক সম্প্রদায়ে তাকে পূজা প্রচলন করতে হবে, তার জন্য তবে সে কিন্তু স্বর্গরাজ্য পূজা প্রতিষ্ঠা মানে তার হবে। তো প্রথমত তাকে মর্তে বণিক সম্প্রদায়ের মধ্যে পূজা প্রচার করতে হবে। সেখানে বণিক সম্প্রদায়ের শ্রেষ্ঠ হচ্ছে চাঁদ সদাগর, তার কাছে পূজা লাভের জন্য মনসা অনেক চেষ্টা করেছেন, কিন্তু মনসা চাঁদ সদাগরকে পূজার জন্য মানে জোরপূর্বক পূজা আদায় করবে, চাঁদ সদাগর পূজা করতে কিন্তু নারাজ বা রাজি হবে না। কেন হবে না?
কারণ চাঁদ সওদাগর কিসের ভক্ত? দেবী। শিবের ভক্ত। তো এর জন্য কি করা হচ্ছে, চাঁদ সওদাগরের বাগান বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার মহাজ্ঞান মন্ত্র অপহরণ করে নেওয়া হচ্ছে, তার যে সপ্তডিঙা রয়েছে সেই মধুকর সপ্তডিঙাকে কিন্তু ডুবিয়ে দেওয়া হচ্ছে, চাঁদ সওদাগরের 7টা পুত্রকে হত্যা করা হচ্ছে। চাঁদ সওদাগর মানে কি বলবো, শুধু প্রাণে বেঁচে ফিরেছিল সেই বাণিজ্য করতে গিয়ে, ওইটুকুই, বাকি কিন্তু আর কিছু তার সংসারে কিন্তু ছিল না। এত কিছুর পরে কিন্তু চাঁদ সওদাগর তার সিদ্ধান্তে কিন্তু অটল ছিল যে সে দেবী মনসা দেবীর পূজা প্রচার করবে না। অবশেষে তার সবচেয়ে ছোট পুত্র সেই লক্ষিন্দর হচ্ছে তার, লক্ষিন্দর আবার বিবাহ হচ্ছে বেহুলার সাথে। এইগুলো কিন্তু ক্যারেক্টারগুলো স্বর্গ থেকে এসেছে। তোমার দেখবে লক্ষিন্দর বেহুলা এগুলো কিন্তু স্বর্গ রাজ্যে তাদের ক্যারেক্টারগুলো কিন্তু অন্য আছে। কি আছে তোমার, স্বর্গের নর্তকী, তারা নৃত্য করে, অনিরুদ্ধ সম্ভবত নাম আছে দেখবে। সে হচ্ছে তোমার লক্ষিন্দর রূপে, আর তার স্ত্রী তোমার বেহুলা রূপে আসছে। তারা স্বর্গে ইন্দ্রের সভায় তোমার নৃত্য ভুল করেছিল, তার জন্য তাদেরকে শাস্তি দিয়ে পাঠানো হয়েছিল। এরকম কাহিনী প্রচলিত রয়েছে। তারপরে তারা সেই মর্তে এসে তাদের জন্ম হচ্ছে, চাঁদ সওদাগরের পুত্ররূপে জন্মগ্রহণ করছে লক্ষিন্দর, লক্ষিন্দরের সঙ্গে বিবাহ হচ্ছে তোমার বেহুলার। বেহুলা হচ্ছে তোমার সাইবেনের কন্যা। তো বেহুলার সঙ্গে তাদের সেই বাসর ঘর, বিবাহ রাত্রে লোহর যে বাসর ঘর রয়েছে সেখানে সর্পদংশনে মারা যাচ্ছে লক্ষিন্দর। এবার লক্ষিন্দরের মৃত্যু হলো, তার আগের পুত্রগুলোর মৃত্যু হয়েছে চাঁদ সওদাগরের, কিন্তু এখানে লক্ষিন্দরের স্ত্রী মেনে নিতে পারেনি। বাকি তার যে ছেলেগুলো ছিল তাদের স্ত্রীগুলো কিন্তু মেনে নিয়েছিল, বেহুলা কিন্তু মেনে নেয়নি, এবং সে লক্ষিন্দরের মৃতদেহটাকে নিয়ে কি করেছিল, গাঙ্গের জলে ভেলা ভাসিয়েছিল এবং ইন্দ্রের সভায় উপস্থিত হয়ে নৃত্য গীতে দেবতাদেরকে তুষ্ট করেছিল এবং স্বামীর প্রাণটা ফিরিয়ে এনেছিল। এবং সে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি চাঁদ সওদাগরকে গিয়ে পুজো প্রচার করাবো, এবং এসে নিয়ে অবশেষে সেই প্রতিশ্রুতিটা রক্ষা করার জন্য চাঁদ সওদাগর পুজো করেছিল মনসা দেবীর। কিন্তু পুজোটা কিভাবে করেছিল এটা সবার জানা আছে, বাম হাতে পুজো বাঁ করেছিল। হাতে পুজো করেছিল। যে হাতে পুজি আমি দেব শুলো পানি, সে হাতে না পুজিব চ্যাংমুড়ি কানি, এরকম একটা লাইন আছে দেখবে। তো শিবকে যে হাতে পুজো করি বলেছে সে হাতে আমি কিন্তু মনসাকে পুজো করব না। তো সেই ডান হাতে সে পুজো করছে না, সেটা শিবের জন্য। তো বাঁ হাতে সে পুজো করছিল আবার পিছন দিকে ফিরে। তবুও মনসা কিন্তু পুজো চাই, সে তুমি যেভাবে পুজো করো, বাঁ হাতে পুজো করো, পিছন দিকে ফুলটা ছড়ো, আমার পুজো চাই। মানে কেমন নাছোড়বান্দা দেবী বুঝতেই পারছো। তো সেই মনসার বরে সকল পুত্রের প্রাণ ফিরে পেল চাঁদ সওদাগর, তার সপ্তডিঙাটাও ফিরে পেল, তার যাবতীয় যে ঐশ্বর্য ছিল সব কিছুই ফিরে পেল। এইভাবে একটা মানে মনসামঙ্গল কাব্যের কাহিনীটা সুবিন্যস্ত করা হয়েছে, আর একটা মানে মিলনান্তক পরিণতি দেওয়া হয়েছে। তো যেন এটা একটা সেই নাটকের মতোই বেশ ট্রাজেডি দিয়ে শেষটা একদম মিলনান্তক করা হয়েছে। তো যাই হোক, এখানে মূল কাহিনীর সঙ্গে আরও বেশ কিছু উপকাহিনী দেখতে পাচ্ছি আমরা। এখানে নেতা ধোপানির কাহিনী দেখতে পাবো, হাসান হোসেনের কাহিনী দেখতে পাবো। তো সেই পালাটাকে আরও চিত্তাকর্ষক করার জন্য এই কাহিনীগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে চরিত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাবো চাঁদ সওদাগরের বলিষ্ঠ রূপটা দেখতে পাবো, সনকার মধ্যে সেই মূর্তিটা দেখতে পাবো, যেটা বাঙালি বা বাংলার দেশের মায়ের রূপ যেটা আমরা দেখি, সেই রূপটাই কিন্তু সনকার মধ্যে দেখতে পাবো। সে মঙ্গল কামনা করছে সংসারের জন্য, সে বোঝে না যে কার পূজা করা ভালো কার পূজা করা খারাপ, সে কিন্তু মনসা পুজো করতে রাজি আছে, পুজোর সাথে সাথে মনসা পুজো করার রাজি আছে। এবং এক সময় সেই লাথি মেরে যখন সে পুজো করছিল মনসা দেবীর ঘরটা ভেঙে দিয়েছিল লাথি মেরে চাঁদ সওদাগর। তো সনকার মধ্যে বাৎসল্য মূর্তিটা আমরা দেখতে পাবো, স্নিগ্ধতা দেখতে পাবো, বেহুলার মধ্যে তার প্রেম জীবন দেখতে পাবো, এবং বেহুলার মধ্যে একটা দৃঢ় একটা সংগ্রামী চিত্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আর মনসার মধ্যে একটা ক্রূরতা দেখতে পাবো আমরা, একটা হিংস্রতা দেখতে পাবো। আর তার মানে সে যে তার নিজের কাজে দৃঢ় প্রতিজ্ঞ অটল রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এভাবে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে মনসামঙ্গল কাব্যে মনসা চরিত্র সম্পর্কে আলোচনা করুন, মনসামঙ্গল কাব্যের চাঁদ সওদাগর চরিত্রটি সম্পর্কে আলোচনা করুন, বা বেহুলা চরিত্র সম্পর্কে আলোচনা করুন, আসতেই পারে।
আবার মঙ্গল কাব্যের সার্বিক প্রশ্ন আসতে পারে যে মনসামঙ্গল কাব্য রচনায় কেতকদাস ক্ষেমানন্দের কৃতিত্ব আলোচনা করুন, ঠিক আছে, বা বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য সম্পর্কে টিকা লিখুন, বা বলে দিল তোমার মানে এক একটা মঙ্গল কাব্যের বিশাল বিশাল প্রশ্ন আছে, তোমাদের বইটা ঘেঁটে দেখবে। পিজিবিজি ওয়ানের কথা বলছি, পিজিবিজি থ্রি হলে তোমাদের শুধু কিন্তু মনসামঙ্গল আছে, কেতকাদাস ক্ষেমানন্দের আছে, ঠিক আছে। কিন্তু এখানে পিজিবিজি ওয়ানে সবগুলোই রয়েছে একটু একটু করে। তো তোমাকে চরিত্রগুলোও পড়তে হবে, মনসামঙ্গল কাব্যের উদ্ভব বা পটভূমি, বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের নামকরণ প্রসঙ্গ, আর এই যে মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, বিষয়গুলো পড়তে হবে, চরিত্রগুলো পড়তে হবে, তার সঙ্গে কে কে লিখেছেন তাদের একটু কৃতিত্ব জানতে হবে। এবার কৃতিত্ব বলতে অনেকে তো লিখেছেন, মনসামঙ্গলে যদি ৮-১০ জন কবি করতে হয় তাহলে সিলেবাস কীভাবে শেষ হবে। এখানে তোমাদেরকে যেগুলো মেন মেন, কেতকাদাস ক্ষেমানন্দ একদম করবেই, কেননা কেতকাদাস ক্ষেমানন্দ এখানে হয়তো এলো না পিজিবিজি ওয়ানে, পিজিবিজি থ্রিতে আসবেই, কারণ ওখানে তোমাদের একটা টপিকই আছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল। তাহলে কেতকাদাস ক্ষেমানন্দ প্রথমেই করবে, ঠিক আছে। তারপরে বাকিগুলো টিকা জাতীয় হিসেব করতে হবে। বাকিগুলো বলতে যেমন হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ ছাড়া আমি কি কি বললাম না, বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের মনসামঙ্গল পূর্ববঙ্গ তথা বাংলাদেশে বেশি ফেমাস, বা সেটা বেশি প্রচারিত মঙ্গল কাব্যটা। তার মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের নাম কি বলতে পারবে কেউ? হ্যাঁ, হুম। বলছি এখানে দ্বিজ বংশীদাস দেখছি, আর ওই যে বিজয় গুপ্তারে তো কই দেখতে পাচ্ছি না বইটাতে। দ্বিজ বংশীদাস রয়েছে মনসামঙ্গলে। তোমাদের বইয়ে পার্ট পার্ট করে আছে অনেক জায়গাতে, চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী, এইভাবে করে দেখবে, আরও অন্য জায়গায় থাকবে। মঙ্গল কাব্য দু জায়গাতে দেখবে আলোচনা আছে, ঠিক আছে, আমি দেখে নেবো, তবুও শুনে নাও আজকে, থাকুক না থাকুক শুনে না, আমি সিলেবাসটা তোমাদের দেখে নিচ্ছি। ১ মিনিট দাঁড়াও, আলোচনাটা হয়ে যাক, তারপর তোমাদের আমি স্ক্রিনে শো করে দেখাচ্ছি। বিজয়গুপ্তের মনসামঙ্গল, সেটার নাম হচ্ছে পদ্মপুরাণ, মনে রাখবে। আর এটা বাংলাদেশে বেশি প্রচলিত, বরিশাল থেকেই প্রথম ছাপা অক্ষরে প্রকাশ হয়েছিল ১৩০৩ বঙ্গাব্দে, মানে ১৮৯০-এর পরবর্তীকালে হবে। যাই হোক, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে তোমার বিপ্রদাস পিপ্লাইয়ের, ওনারটার নাম হচ্ছে মনসা বিজয়, ওনার গ্রন্থের নাম হচ্ছে মনসা বিজয়। তারপর হচ্ছে তোমার কেতকাদাস ক্ষেমানন্দ, তার গ্রন্থের নাম কি বললাম? কেতকাদাস ক্ষেমানন্দের গ্রন্থের নাম মনে নেই কারো? বলেছিলাম একবার, ক্ষেমানন্দী, এটা তো সহজ না, ক্ষেমানন্দী। ১ মিনিট, বইয়ের পিডিএফটা দেখছি। আচ্ছা, স্ক্রিনে শো করছে, দেখো তো। হ্যাঁ, করছি। হুম, এই যে এইখান থেকে দেখো, ১৫১ থেকে দেখো, দেখি এখানে মনে হচ্ছে পিডিএফটা পুরোটা নেই।
বইটার পেজগুলো এমনিতেই এলোমেলো আছে। মঙ্গল কাব্য দু জায়গাতে আছে। এই যে এখানে দেখো মনসামঙ্গল কাব্য, পেজ নাম্বার 203, কবি তন্ত্র বিভূতি, জগৎজীবন ঘোষাল, দেখো কতজনের আছে, জীবন মিত্র, এখানে ধর্মমঙ্গল কাব্য। এটা একটা সময়ের, আরও আছে এগুলো পরবর্তীকালের, আরও জায়গায় আছে, মানে বিক্ষিপ্তভাবে আছে তোমাদের, ঠিক আছে? এটা দেখলে তো কত নম্বর পেজে, আরও আছে দেখো আগে থেকে। এই যে এখানে দেখছো চৈতন্যোত্তর পর্ব, মানে চৈতন্যদেবের পরবর্তীকালের সবই আছে দেখো, মনুষ্যমঙ্গল, ধর্মমঙ্গল, সবই আছে এখানে। আবার আগেও আছে দেখো, এর আগেও থাকবে, সেখানেও দেখবে ধর্মমঙ্গল মনসামঙ্গল লেখা থাকবে, ওখানেও বেশ কিছু কবি থাকবে। মানে সিলেবাসটা এতই বড়, সাল অনুসারে দেওয়া দেওয়া আছে এখানে। পরবর্তীকালের দেখা স্ক্রিনে দেখা যাচ্ছে তো? এখানে শুরু থেকে পিডিএফটা নেই। একশো এক পেজ থেকে আছে এখানে, পিডিএফটা টোটালটা নেই, দেখাতে পারছি না আমি। 101 পেজ থেকে শুরু হচ্ছে, মানে পিডিএফটা এখানে টুকরো আছে, এই যে শুরুটাই 101 পেজ থেকে হচ্ছে। এই যে এটা ফার্স্ট পেজ দিয়েছে, এটা ফার্স্ট পেজ নয়। ঠিক আছে, আমি তোমাদের পেজ নাম্বারগুলো বলে দেবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো কয়েকটা পয়েন্ট জিজ্ঞাসা করে তোমাদের। আহ, এটা বলো যে আর্যরা ভারতবর্ষে কখন এসেছিল, সময়কালটা বলো। খ্রিস্টপূর্ব 1500 অব্দে। আচ্ছা, মঙ্গল কাব্য রচনার আহ, প্রধান কারণ কি, মানে প্রভাবটা কিসের ছিল? তুর্কি হামলার প্রয়োজনীয়তা হুম হয়ে পড়েছিল, সেই কারণে হুম হুম মঙ্গল কাব্যের রচনা হয়েছিল। হুম। তনুশ্রীর মাইকে কিছু প্রবলেম হচ্ছে, তুমি কথা বললে একটা আওয়াজ উঠছে। আচ্ছা, মনসামঙ্গল কাব্যের প্রাচীন কবির কি নাম? কিন্তু কানাহরি দত্ত। কানাহরি দত্ত, হ্যাঁ। প্রথমে প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, এরকম মনে রাখবে। মঙ্গল কাব্যের কটা খণ্ড থাকে বললাম? দুটো খণ্ড, দুটো খণ্ড। একটা দেবখণ্ড একটা নরখণ্ড। হুম। আচ্ছা, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের নাম কি বললাম? ক্ষেমানন্দী। মনসামঙ্গল কাব্যের নামকরণ প্রসঙ্গ যতগুলো বললাম, একটা বলো তো যে কোনো, নামটা কেন হয়েছে? মনসামঙ্গল বলছি, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য মনসা, আচ্ছা মঙ্গল রাগে গাওয়া হয়েছিল, বা মঙ্গল কামনার জন্য যে ব্রত, বা হুম প্রথম মানে শুরুটা হবে প্রথম মানে যে মঙ্গলবার শুরু হবে শেষ হবে পরের মঙ্গলবার পর্যন্ত, মানে এই মঙ্গলবার থেকে মঙ্গলবার যে আহ, কয়েকটা দিন
ধরে যে 8 দিন ধরে। পুজো হুম। হয়, হুম। হ্যাঁ, 8 দিন হুম। বা যে গ্রন্থ ঘরে রাখলে মঙ্গল হয়, হুম। সেই মঙ্গল কাব্য। হুম। এই জন্যে নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল বলতে একটা, এটা দ্রাবিড় শব্দ, সেটার অর্থ হচ্ছে গমন বা যাওয়া। এক স্থানে কিন্তু গানটা হতো না, বিভিন্ন মানে মঞ্চে মঞ্চে গিয়ে, মানে গ্রামে গ্রামে গিয়ে গানটা করা হতো, মানে স্থায়ী মঞ্চে গানটা হতো না। মঙ্গল কাব্যের একটা বৈশিষ্ট্য বলো, মানে কি থাকে ওটার মধ্যে, সেটাই বৈশিষ্ট্য। কোনো দেব দেবীকে কেন্দ্র করে গড়ে ওঠে। হুম। গণেশ বন্দনা থাকে শুরুতে, বললাম না। 12 মাসের, তাদের 12 মাসের মানে পুরোটা 12 মাসা, হুম। সংক্রান্তি পুরোটা হ্যাঁ হ্যাঁ, পুরোটা তাদের বলা হয় তাতে। 12 মাসার তাদের শোক দুঃখের জীবনযাত্রা কাহিনী। কেমন, সেই সময় যে দেব দেবীকে নিয়ে গড়ে উঠেছে সেই সময়কার সমাজ চিত্র ফুটে ওঠে। হুম। তারপরে হচ্ছে তোমার দেবতারা। এবং স্বপ্নাদেশ থাকবে। হ্যাঁ, স্বপ্নাদেশ থাকবে এবং লেখক জানাবেন যে না, আমি স্বপ্ন পেয়ে রচনায় ব্রতী হয়েছে, এটা জানাবে লেখক প্রথমে। তারপরে দেবদেবীর বন্দনা দিয়ে শুরু হবে, প্রথমে গণেশ বন্দনা থাকবে, তারপরে বিভিন্ন গ্রাম্য দেবতা বা দেবদেবী বন্দনা থাকবে। আর কি বললাম না, দেবচরিত্র থেকে নিচে চলে আসবে, মানে মনুষ্যত্ব তার মধ্যে আরোপিত হবে। মানে তাদের মধ্যে একটা কাঙ্গালপনা দেখা যাবে, তারা পুজো প্রচারের জন্য একদম কাঙ্গাল হয়ে যাবে, মানে যেন তেন প্রকারেণ পুজো করতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তারপরে এখানে যে নরখণ্ডে যে চরিত্রগুলো থাকবে সেগুলো বেশিরভাগই থাকবে স্বর্গরাজ্য থেকে শাপভ্রষ্টা, তাদেরকে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হবে পূজা প্রচারের জন্য, এবং পূজা প্রচার যখন হয়ে যাবে তখন সেই চরিত্রগুলো আবার তাদের মুক্তি লাভ করবে এবং স্বর্গে ফিরে যাবে। এগুলো প্রতিটা মঙ্গল কাব্যে কিন্তু দেখানো হবে। আর একটা দেবখণ্ডে আমরা দেখতে পাবো আহ, মানে পুরাণে বর্ণিত যে দেবদেবীগুলো সেগুলোকে দেখতে পাবো। তার সঙ্গে কিছু অনার্য দেবদেবীও থাকতে পারে। পুরাণে যেরকম আছে শিব দুর্গার বর্ণনা যেমন আছে, এখানে তোমার দেবখণ্ডে শিব দুর্গার বর্ণনা পাবো। শিব থাকবেই কিন্তু দেবখণ্ডে, এটা মনে রাখবে। হুম। ঠিক আছে, মোটামুটি আজকে এগুলো থাক, আর নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন কেতকাদাস খেমানন্দের মানে কৃতিত্ব আলোচনা করব, আর তোমাদের চণ্ডীমঙ্গল কাব্যের বেশ কিছু বিষয় আলোচনা করব। মনসামঙ্গল প্রথমে, তারপর চণ্ডীমঙ্গল, তারপরে ধর্মমঙ্গল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কারো কিছু বলার আছে?